দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় রওনা হওয়ার আগে জাতিসংঘ সদর দফতরে ডক্টর ইউনূসের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজা বৈঠক করেছেন। এ সময় দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তনে গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদ ও দুই দেশের ঝুঁকির কথা বিবেচনা করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট তার দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি টেকসই সংস্কার, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য বলে জানান। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। By His Excellency Mohammed Yunus, Chief Advisor. জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, কত তাজা প্রাণ ও নানা ত্যাগের পর স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষের মুক্তি মিলেছে তার কথা। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানান ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের উপর নৃশংসতা, নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আশিকুল আলম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। সবশেষ তথ্য মতে সারা দেশে ১,৫৮১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে কমিটি। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিক তালিকাটি জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি যাচাই বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করা হবে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তারা। অধরা ইয়াসমিনের রিপোর্ট।
আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনে। হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গেল 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ। টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে 1581 জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত করে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের প্রাথমিক তালিকা প্রণয়নের কথা জানায় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। আমরা যে শহীদ তালিকাটা প্রকাশ করতে যাচ্ছি এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জাতিকে আজকে বলার সুযোগ পাবো কিভাবে কোন পদ্ধতিতে আমরা এই প্রক্রিয়াটা এসেছি। উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে 31,000-এর বেশি ছাত্র জনতা আহত হন, তবে এটাই চূড়ান্ত নয়। যে আপডেটটা ছিল আপনারা জানেন 1423, তারপরে 2 জন শহীদ হয়েছেন এবং আমরা আরো কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে 708 জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি সেটি তাহলে আসলে কি? প্রত্যেকটি জেলায় এই তালিকাটা পাঠানো হয়, পাঠানোর পরে বলা হয় যে আপনারা ভেরিফিকেশন করেন। তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু 708 জনের সেটিও কিন্তু আপডেট চলমান। নাগরিক কমিটির সদস্যরা বলেন, জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই করা সম্ভব হয়। রেড জুলাই আমাদের সহায়তা করছে, আসুনে আমাদের সহায়তা করছে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে। এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে। সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়। ফিগারটি দিয়েছিলাম সেটি কিন্তু ছিল অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গুলি করে মানুষ মারার নির্দেশ দেয়ায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। প্রয়োজনে বিশেষ ট্রায়ালে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। বলেন, আওয়ামী লীগ নাৎসিদের মতো জঘন্য কাজ করেছে, এত কম সময়ে এত মানুষ কোথাও মরেনি। আর আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, গেল 15 বছরে আওয়ামী লীগের প্রশ্রয়ে 6,000-এর বেশি ক্রসফায়ার করেছে র্যাব পুলিশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত সংলাপে বক্তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাজনৈতিক দলগুলোর নেতারা রাষ্ট্র সংস্কারে সরকারের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। এই সরকার যদি আগামী 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায়, তাহলে আরেকটি 1-11 হবে। রাষ্ট্র তার একজন নাগরিককে হেফাজতে নিয়ে পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে, এইরকম সংখ্যা গত 16 বছরে 200-র উপরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী, আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে, তবে উনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হত্যার সমালোচনা করে বক্তারা বলেন, মব জাস্টিস এখন ঘটছে বিষয়টি এমন নয়, গেল 15 বছরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, কোনো আলোচনা নাই, ওরা হুজুর, তাই ওরা মানুষ না দেশের। কিভাবে ডেমোনাইজ করা হয়েছে হেফাজতকে, কেন তাদেরকে ধরা হচ্ছে না? একটা ওই ময়মনসিংহে পাচ্ছি, একটা ওই এজবেতে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে কেমন যেন একটা ভূতের মতন করে উদয় হচ্ছে, আর সেগুলো বলছে না। এইগুলাকে এক জায়গায় নিয়ে এসে এটার জবাবদিহিতা করতে হবে, সেটা যেই হোক না কেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচার যদি না আসে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এমন সংস্কার করতে হবে। সবাই নিয়ে এত মাথা ঘামানো কেন? আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, রাজনৈতিক দল হিসেবে শুধু আওয়ামী লীগ নয়, তাদের আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বদলে জীবন বিষিয়ে তুলেছিল। ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি, এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোট আনকোট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা 6,000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে। এর আগের গুলি বাদ, 15-16 বছর, এর আগের গুলি আমি বাদ দিচ্ছি। পুলিশকে মানুষের বন্ধু বানাতে বাহিনীর সংস্কার জরুরি বলে জানান সাখাওয়াত হোসেন। বলেন, ছাত্র অভ্যুত্থানে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি তারা বাংলাদেশি। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। দে শুড বি ট্রাইড জাস্ট লাইক নরমবার্গ ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না। আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ
বিশেষ করে লুঙ্গি পরে গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে দেওয়ার ইন অ্যাকশন, এরা কারা? নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। নৌকা কি কারো দাদার প্রপার্টি? জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। আমি তো নৌকা চালাই না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই গ্রহণ করতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সব অধিকার নিশ্চিত করতে পারে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকার। স্বৈরাচার শেখ হাসিনার পতনে যারা ভূমিকা রেখেছে তাদের যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণ করতে না পারলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও জানান তিনি। সুফিয়ান ফারাবি তুলে ধরেছেন বিস্তারিত। ঝিনাইদহে শহীদদের স্মরণে বিএনপির বিশাল এই জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিয়ে তিনি বলেন, প্রশ্নহীন থাকার চ্যালেঞ্জ সরকারকেই গ্রহণ করতে হবে। তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। জুলাই আগস্ট সহ বিগত 16 বছরে যারা স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে তাদের সবাইকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। সবার অবদানকে আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই, কিংবা 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। সব সমস্যার সমাধান ও জনগণের অধিকার নিশ্চিত করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারেক রহমান। জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে দেশের শিল্প প্রতিষ্ঠানকে রক্ষার আহ্বান জানান তিনি। গাজীপুরে কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গার্মেন্টস ও ঔষধ শিল্পে নৈরাজ্য চেষ্টার প্রতিবাদে শ্রমিকের ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির শ্রমিক সমাবেশ। শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। ভিনদেশীদের উস্কানিতে শিল্প কারখানায় হামলা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। আজকে অনেক ইন্ডাস্ট্রির বড় বড় কর্তা ব্যক্তিরা আছেন যারা এদেশের মানুষ না, তারা দেশের স্বার্থ সংরক্ষণ সবসময় করবেন, সেটি ভাবারও কোনো কারণ নেই। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা অস্থিরতা তৈরি করছে। শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম, আবার লুট করতে পারতাম। শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। টাস্কফোর্সের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। বিল্লাল হোসেন, RTV। দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ।
প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 860 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 28,000। এ সময় আরও 7 জনের মৃত্যু হয়। এবারও ডেঙ্গুর ডেন 2 ধরনের আক্রান্তের সংখ্যা বেশি। চিকিৎসকরা জানান, এবার নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। সাদিয়া কানিজের রিপোর্ট। দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। অনেকের প্লাটিলেট দ্রুত নেমে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সব বয়সী রোগীরা। কয়েকদিনের জ্বরেই একেবারে কাহিল অবস্থা। অতিরিক্ত ব্যথা, ফার্স্ট টাইম খুব ব্যথা ছিল, তারপর ব্যথার পরে জ্বর আসছে। আমার ছেলের আজকে 3 দিন জ্বর, এখন পর্যন্ত জ্বর কমতেছে না। জ্বর আর বমিটাও কমতেছে না। শরীর অনেক ব্যথা, দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করা যায় না। 2 দিন আমরা অপেক্ষা করছি, যখন দেখছি যে ডেঙ্গু পজিটিভ তখন আমরা এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। রোগী ও স্বজনদের অভিযোগ, রাজধানীর অনেক এলাকাতেই মশা নিধনের ওষুধ ঠিকমতো দেয়া হচ্ছে না। স্প্রে করার কিছুক্ষণ না যেতেই শুরু হয় মশার উপদ্রব। আশেপাশে নোংরা পানি জমাট। এখন আমার বাসার পাশে একটা পলসাদ আছে, ওটার মধ্যে এখনো পানি, অনেকগুলো পানি, ময়লা জিনিসগুলো পড়ে আছে। কেউ পরিষ্কার করে না, মশার ওষুধও দেয় না আমাদের এলাকাতে। যে বাসায় থাকি ওখানে মশার ওষুধ দেওয়া হয় না। আমি নিজে একজন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও খুলনা নগরীতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। শনিবার চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, এবছর রোগীর শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক। মশা কামড় থেকে আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে তো আমার এই রোগটা হওয়ারই আসলে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা, যেমন নিজের বাসার আঙিনাটা একটু পরিষ্কার রাখা, যদি টবে বা কোথাও পানি থাকে সেটা ফেলে দেওয়া। ডেঙ্গুর মূল তো সমস্যা থাকে, জ্বর তো থাকবেই, সাথে প্রচুর শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা। এইবার যে কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আমরা যেমন পাই, যেমন পাতলা পায়খানাটা খুব বেশি হচ্ছে, বমিটার সাথে থাকছে, অনেকের সাথে একটু কাশি নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইবারকার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন আর কি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 28,000, মৃত্যুবরণ করেছে 143 জন। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এদিকে কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা নাসির উদ্দিন ও তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জেলার চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন গলায় ছুরিকাঘাত করে সেনা কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শনিবার এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর তরফে এ দাবি করা হয়। বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর ইসরায়েলের সামরিক বাহিনীর তরফে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে হাসান নাসরুল্লাহ নিহতের খবর নিশ্চিত করেছে। রাজধানীর গুলশান 2-এর একটি খালি প্লট থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে 108 নম্বর রোডের একটি টিনের ঘরে তাদের মরদেহ পাওয়া যায়। তারা দুজনই নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করতেন। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ রহমান। গুলশান 2-এর 108 নম্বর রোড, দীর্ঘদিন ধরে 21 নম্বর প্লট দেখাশোনা করতেন রফিক। পাশে একটি মুদি দোকানও চালাতেন, যার পিছনে টিনের ঘরে 2 সহকারী সহ থাকতেন। বৃহস্পতিবার রাত থেকে 3 জনের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। শনিবার সকালে দোকান বন্ধ দেখে চলে খোঁজাখুঁজি। টিনের ঘর থেকে মেলে রফিক আর সাব্বিরের রক্তাক্ত মরদেহ। 2টা ডেড বডি দেখলাম, বাইরে নামানো হয়েছে। আপনার মার্ডারটা ভিতরে হয়েছে, কিন্তু পোস্টমর্টম সুরুথাল রিপোর্ট নেওয়ার জন্য বাইরে নিয়ে আসা হয়েছে। এখানে থাকতো যে আমি আজকে শুনছি, কিন্তু পিছনে যে রুম আছে আমি জানতাম না। বলতে সাব্বুর তো ফোন করে পাইতাছি না, তো ভাই কি হয়েছে, আপনার যে পোলারের কাজে দিচ্ছেন ওই পোলারও তো ফোন করে পাইতাছি না।
কয়টা তো আম্ব ফোন দিতেছি কাল থেকে, ফোন করে পাইতাছি না। ঘটনাস্থলে আসে সিআইডি ক্রাইম সিন সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তাদের। দুর্বৃত্তরা শক্ত কিছু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে বলে ধারণা পুলিশের। তবে হত্যার কারণ জানা যায়নি। গুলশান থানার ওসি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কাজ চলছে। হ্যাঁ, এটা হত্যাকাণ্ড, এটা হত্যা জখম করে হত্যাকাণ্ড। সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি, র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। ময়না তদন্ত শেষে মরদেহগুলো নিহতদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য কমিশন এবং তথ্য অধিকার আইন এতদিন যেভাবে চলছে, নতুন বাংলাদেশে সেভাবে আর চলতে পারে না। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা নদীর পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বেলা 12টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। পানি বিপদসীমা অতিক্রম করলে লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি সদর ও রংপুরের গঙ্গাচড়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে অন্যান্য নদীর পানি স্থিতিশীল রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় পদ্মার পানি 13 সেন্টিমিটার আর মহানন্দার পানি কমেছে 5 সেন্টিমিটার। সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এমন কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি আশরাফ আহমেদ। তবে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে সুদের হারও কমে আসবে। সেমিনারে দেশের পরবর্তী পরিস্থিতিতে খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে অধিক জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সালিম মালিকের রিপোর্ট। গত মাসে মূল্যস্ফীতি প্রায় 1% কমলেও বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতি 10% উপরে। খাদ্যপণ্যের দাম কমাতে সুদের হার বাড়ানোর পন্থা বেছে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সেমিনারে সভাপতি আশরাফ আহমেদ দাবি করেন, মূল্যস্ফীতি কমাতে দীর্ঘমেয়াদে সুদের হার বাড়ানো থেকে সরে এসে অন্য উপায় খোঁজা উচিত। ইন্টারেস্ট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টাটা সাময়িকভাবে বেশ কার্যকর হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ইনফ্লেশন কমা শুরু করবে তখনই কিন্তু আপনাকে আবার এটা রিভার্স করতে পারতে হবে। ইনফ্লেশন কমে আসে, তাহলে আমরা কেন ইন্টারেস্ট রেট কাট করবো না? সো এইখানে এই ধরনের ফ্লেক্সিবিলিটিটা আসলে আমরা মনে করি খুব ইম্পর্টেন্ট। ডিসিসিআই সভাপতির এমন মন্তব্যের সঙ্গে একমত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিটের পরিচালক। তিনি বলেন, মূল্যস্ফীতির লাগাম টানা গেলে সুদের হারও নিয়ন্ত্রণে আসবে। আমাদের ইনফ্লেশন রেটটা, পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারি। আবার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসলে আমরা আবার পলিসি রিভার্স করব, সেটা ক্লিয়ার মেসেজ। আর ডক্টর কে.এস. মুর্শিদের মতে, নতুন সরকারকে খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষার মানের উপর জোর দিতে হবে। ফুড সিকিউরিটি ইজ এ বেসিক ফান্ডামেন্টাল এরিয়া যেখানে আমাদের উই নিড টু কন্টিনিউ টু ইনভেস্ট। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি দিকে আমাদের যেতেই হবে, আর দ্বিতীয় হচ্ছে এনার্জি প্রাইসিং পলিসি, এনার্জি মিক্স এন্ড এনার্জি প্রাইসিং পলিসি। প্রাইসিং পলিসি ইজ এ টোটাল মেস। এছাড়া এই মুহূর্তে জিডিপি প্রবৃদ্ধি এবং সরকারি খরচ কমানোর দিকে নজর না দিয়ে রাজস্ব আহরণ বাড়ানোর উপর অধিক নজর দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে আসিয়ান ঢাকা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওথমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হার্তান্ত সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত। এছাড়া কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। So you can well imagine that how the trees and human beings
কিভাবে গাছ ও মানুষ নিবিড়ভাবে একে অপরের উপর নির্ভরশীল তা আমরা অনুধাবন করতে পারছি। আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি, এটা সত্যি চমৎকার আয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচির জন্য কুর্মিটোলা গলফ ক্লাবকে বেছে নেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। And Bangladesh Army is immensely contributing. ডেজার্ট তৈরিতে নারী উদ্যোক্তাদের আরো দক্ষ করতে ফ্রি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মার্কস ডেজার্ট একাডেমি। সকালে চট্টগ্রাম নগরীর বড়পোলে এলাকার একটি কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে 2 শতাধিক নারী উদ্যোক্তাকে হাতে কলমে অ্যাডভান্স ডেজার্ট মেকিং শেখানোর পাশাপাশি ডেজার্ট ব্যবসায় নানা টিপস ও ট্রিক্স দেওয়া হয়। মার্কস ডেজার্টস একাডেমির আয়োজনে প্রশিক্ষক ছিলেন ড্যানিয়েল সি গোমেজ। প্রশিক্ষণ পেয়ে নিজের ব্যবসার পরিধি সমৃদ্ধ করার আশা উদ্যোক্তাদের। ব্যাংক ইন্স্যুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন কোম্পানির সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, অর্থনীতিতে বীমার গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যাশনাল লাইফ বিগত 40 বছর ধরে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে ভবিষ্যতে এই সেবা আরও বিস্তৃত হবে। অনুষ্ঠান শেষে ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা 8 দিন ধরে চলছে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘাত। এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 46 জন, আহত হয়েছে 150 জনের বেশি। দেশটির কোহাত বিভাগের কুররাম জেলায় শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত কয়েক বছরে এ ধরনের সংঘাতে এই এলাকার হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। সর্বশেষ জুলাইয়ে 2 সম্প্রদায়ের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধে অন্তত 35 জন নিহত হন। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও বিমানবন্দরে একাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, লেবাননের রাজধানী বৈরুতে সংগঠনটির সদর দফতরে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়। লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে 700 জন নিহত হয়েছে। এদিকে শুক্রবার জাতিসংঘের 79তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশন বর্জন করে প্রতিবাদ জানায় তুরস্ক, পাকিস্তান, ইরান সহ বিভিন্ন আরব দেশ। এ সময় তারা বলেন, নেতানিয়াহুর জাতিসংঘে নয়, জেলে থাকা উচিত। গেল 24 ঘণ্টায় গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। গাজায় চলমান হামলায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।